আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি পপি আক্তার। নেপাল ও চীনের তিব্বতে পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে। বিদেশি পর্যটক সহ এখনও নিখোঁজ অন্তত ৮৪৪ জন। অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০০ বিলিয়ন নেপালি রুপি। দুর্যোগ মোকাবেলায় উদ্ধার তৎপরতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠাচ্ছেন বিশ্ব নেতারা। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। নেপালে পাহাড়ি নদীর আকস্মিক ঢল ও কাদা স্রোতে লণ্ডভণ্ড সীমান্ত এলাকা। সময়ের সঙ্গে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এখনও নিখোঁজ বহু মানুষ, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের পর্যটক ও উদ্ধারকারী দলের সদস্যরাও। নিখোঁজদের মধ্যে ১৩৩ ভারতীয় ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া সহ কমপক্ষে ২৮ দেশের নাগরিক। প্রাথমিক হিসেবে অবকাঠামো খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০০ বিলিয়ন নেপালি রুপি। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ৩ মাসের জন্য দুর্যোগ কবলিত ঘোষণা করেছে সরকার। জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুরো শক্তিতে উদ্ধার কাজ জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আহতদের বিনামূল্যে চিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে প্রশাসন। দ্রুত সড়ক মেরামত এবং পানি সরবরাহ সচলের দায়িত্বে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে সীমান্ত এলাকা তিব্বতে অন্তত ৩ জনের মৃত্যু ও ২৫ শতাধিক নিখোঁজের খবর দিয়েছে চীনা গণমাধ্যম। আকস্মিক পানির তোড়ে তিব্বত নেপাল সীমান্ত চৌকি, রাস্তা ও একাধিক সেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্প নয়, তিব্বত সীমান্তে হিমবাহ ধসের কারণেই হঠাৎ এই বিপর্যয় নেমে আসে। এ পরিস্থিতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এছাড়া দুর্যোগ মোকাবেলায় নেপালের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো। যুক্তরাষ্ট্র দুর্গতদের জরুরি আশ্রয়, পানি ও স্যানিটেশনের জন্য $৫ লাখ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ভারতের বিহার ও উত্তরপ্রদেশে বন্যার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা আর পরিবেশ বিপর্যয়ের কারণে হিমালয় অঞ্চলে এমন ঘটনা ঘন ঘন ঘটছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আজহার স্বপ্নিল, আরটিভি। নেপালে তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ঢাকা। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট মৃত্যু ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ মর্মাহত ও শোকাহত। প্রাপ্ত খবর অনুযায়ী শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে পর্যটক সহ অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুসুলভ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন সহ গুরুত্বপূর্ণ ৬টি বিলকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিরোধী দলের উত্থাপিত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সংসদে সরব থাকবে বিরোধী দলীয় জোট। বিশ্লেষকরা বলছেন, নানা ইস্যুতে উত্তপ্ত হলেও অধিকতর কার্যকর হবে এবারের অধিবেশনটি। সাদিয়া কানিজের রিপোর্ট। আজ বিকেল ৩টা থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংক্ষিপ্ত হলেও অধিবেশনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং সম্পত্তি হস্তান্তর আইন সহ ৬টি বিল উত্থাপন করা হবে এ অধিবেশনে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোও গঠন করা হবে একই অধিবেশনে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের প্রথম ৩ অধিবেশনের মধ্যে ৫০টি সংসদীয় কমিটি গঠনের নিয়ম থাকলেও এ পর্যন্ত মাত্র ১৫টি কমিটি গঠন হয়েছে। এর মধ্যে মন্ত্রণালয় বিষয়ক 9টি এবং বিষয়ভিত্তিক কমিটি 6টি। বাকি 35টি কমিটি এ অধিবেশনেই গঠন করতে হবে। বিরোধী দলের নাম পেলেই আমরা কমিটিগুলো দেব এবং আমরা গত রোববারে আমার কাছে দেওয়ার কথা ছিল, এখনো পাইনি।
হোপফুলি আজকে বা কালকের মধ্যে পেয়ে যাব। 6টার মতো বিল যাবতীয় ইনফরমেশন আমার কাছে আছে, 6টা বিল আসবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ইম্পর্টেন্ট ইস্যু আছে, যেমন কিছু কিছু ইস্যু হয়তো বিরোধী দল নিয়ে আসবেন সংসদে। কার কি সাজেশন আছে আমরা শুনবো, শোনার পরে তারপর এটা সমাধানের একটা রাস্তা বের করবো। সংবিধান সংশোধন কমিটিতে এবার বিরোধী দল অংশ নেবে বলেও প্রত্যাশা সরকার দলীয় চিফ হুইপের। একটা কমা, একটা দাড়ি, একটা সেমিকোলনও যদি আমি পরিবর্তন করি, এই সংস্কার। তো আমাদের মাননীয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন যে দক্ষিণ প্লাজায় সকল দল মিলে যে কাগজে স্বাক্ষর করেছে জুলাই সনদের, তার সবটাই দাড়ি কমা সেমিকোলন সহ পাশ করা, এবং আমরা এটা বাস্তবায়ন করব। এদিকে বিরোধী দলীয় জোট বলছে সংবিধান সংস্কার, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা ও জ্বালানি সংকট সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব থাকবে তারা। বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, বেকারত্ব, দ্রব্যমূল্য, হাই পিক দ্রব্যমূল্য, ভেরি হাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের দারুণভাবে অবনতি হয়েছে। আমরা তো কণ্ঠস্বর ভিতরে বলছি, আর আমরা তো রাজপথে অলরেডি আছি, কাজে আমরা রাজপথে আবার যাব, জনগণের কাছে যাব। সর্বশেষ তো জনগণই তো আসলে সকল সিদ্ধান্ত নিতে আর মালিক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শক্তিশালী গণতন্ত্রের জন্য সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের সম্পৃক্ত করা গেলে সংসদীয় শাসন ব্যবস্থার সৌন্দর্য বাড়বে। সংসদকে একটি কার্যকর সংসদ দেখতে পাচ্ছি আমরা, গত যে 2টি অধিবেশন হয়েছে ওখানে আমরা দেখেছি। তো এই অধিবেশনে আমি মনে করি এর ব্যতিক্রম হবে না। বিরোধী দল তার জায়গা থেকে বিভিন্ন ইস্যুস সংসদে তুলে ধরবেন, এবং সেক্ষেত্রে সংসদ খানিকটা উত্তপ্ত হয়ে উঠতে পারে। সংসদীয় যে কমিটিগুলো আছে, যে স্থায়ী কমিটি আছে, এই কমিটিগুলোতে বিরোধী দলকে যদি সম্পৃক্ত করা যায় বা সভাপতিত্ব দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে এটি গণতন্ত্রকে শক্তিশালী করবে। সংবিধান ইস্যুতে যেসব মতবিরোধ আছে তা জনস্বার্থেই আলোচনার টেবিলে সমাধান করার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপকের। কাছাকাছি জনগণের মতামত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বর্ষার বৃষ্টিতে যখন প্রকৃতিতে প্রাণ ফিরেছে, ঠিক তখন ঢাকার ফুসফুস খ্যাত হাতির ঝিলে উল্টো চিত্র। চারদিকের চোখ জুড়ানো সবুজের মাঝে বড় অস্বস্তির নাম কুচকুচে কালো পানি আর উৎকট দুর্গন্ধ। চলাচলের সময় ভয়াবহ দুর্গন্ধে বমি হওয়ার উপক্রম হয় পথচারী ও যাত্রীদের। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অবহেলায় মানুষ এমন কষ্ট ভোগ করলেও তারা দায় চাপাচ্ছেন অন্যের ঘাড়ে। শফিকুল আলমের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাকিবুর রহমান। শ্রাবণের মেঘ ভাঙা বৃষ্টিতে যখন ধুয়ে যায় নগরের সব ক্লান্তি, তখন হাতির ঝিল যেন এক ভিন্ন রূপ কথার গল্প বলে। দূর থেকে দেখলে মনে হয় আকাশ বুঝি তার সবটুকু নীল ঢেলে দিয়েছে ঢাকার এই হৃৎপিণ্ডে। কিন্তু চিরচেনা রূপের আড়ালে এক অচেনা বিষাদ লুকিয়ে আছে এই ঝিলে। বৃষ্টির প্রতিটি ফোঁটা এখানে সুবাস ছড়ানোর কথা থাকলেও বুক চিরে বের করে আনে জমাট বাঁধা এক পচা দুর্গন্ধ। পানির থেকে একটা বিচ্ছিরি দুর্গন্ধ আসে, যার কারণে আমরা কিছুটা অস্বস্তির ভিতরে আছি। ওয়াশার লাইনের জন্য যা ময়লা পানি ডিসকাস হওয়ার জন্য যে লাইনটা, ওইটা হাতি ঝিলের সাথে যাতে অ্যাডজাস্ট না করে। এখানে বসে থেকে ফিল করতেছি যে অনেক ব্যাড স্মেল আসে। আসলে এটা অনেকজনের জন্যই একটা হ্যারাসমেন্ট। হাতির ঝিলের ফুট ওভার ব্রিজ থেকে মহানগর ব্রিজের তেজগাঁও অংশে বহু বছর ধরে পথচারী ও যাত্রীরা এমন উৎকট দুর্গন্ধে দুর্ভোগ পোহালেও এর সমাধান করেননি দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে একদম ফ্রেশ মুডে আসি, বাসা থেকে বের হই, আসা মুহূর্তে যখন এই দিক দিয়ে আসি তখন একদম বিশ্রী গন্ধ। অধিকাংশ লোকই এই স্থানটায় দেখা যায় না এই পরিবেশটার জন্য। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন স্থানটিতে সুয়ারেজ লাইনের সংযোগ থাকা ও নিয়মিত পরিষ্কার না করার কারণেই এই পরিস্থিতি। ঝিলের আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংগুলো থেকে তাদের সুয়ারেজ লাইনগুলো ঝিলের সাথে এখনো পর্যন্ত কানেক্টেড রয়ে গেছে। রাজুকের হওয়া উচিত মোটা দাগে যে শহরটা প্ল্যানিংটা করা, কিন্তু সেটি ইমপ্লিমেন্টেশন এবং সেটি সার্ভিস প্রোভাইডিংয়ের দায়িত্ব অবশ্যই সিটি গভর্নেন্সে থাকা দরকার। রাজুক চেয়ারম্যান এসবের জন্য নিজ প্রতিষ্ঠানের অবহেলা নেই দাবি করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। সব নোংরা পানি, ময়লা পানি, বর্জ্য, সলিড ময়লা সব কিন্তু এসে এখানে পড়তেছে, কিন্তু এর জন্য কি আমরা দায়ী? ওগুলা ওয়াসা দায়ী, নাহলে সিটি কর্পোরেশন দায়ী। তো তারা এনে এখানে ফেলতেছে, তাহলে এখানে আমার দায়িত্ব কতটুকু? সোজা কথা, উৎসটা বন্ধ করতে হবে ভাই। ময়লাটা যেখান থেকে আসতেছে, আপনি এখানে কেমিক্যাল দিলে তার একটা রিয়াকশন আছে,
যে জলের আয়নায় মেঘেদের ভেসে যাওয়ার কথা ছিল চারপাশের মানুষের অবহেলায়, সেই জল আজ মৃত। অক্সিজেনের শেষ নিঃশ্বাসটুকু হারিয়ে সে আজ কেবলই এক দুর্গন্ধের চাদর। ঝিল রক্ষায় দরকার শুভবুদ্ধির জাগরণ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার পরিবারের সদস্য, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা নিয়ে কবির সমাধিতে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষার্থীরা। শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন নজরুল। কবি তো সবসময় মানুষের কথা বলে গেছেন, আর আমরা সকল মানুষ যেন কবিকে তার যে আদর্শ ছিল বাঙালির জন্য, সেই আদর্শগুলো যেন অনুসরণ করতে পারি। নজরুল তার প্রেরণা, নজরুল তার লেখনী, তার কার্য, তার কলম, তার সবকিছু এই জাতির জন্য প্রেরণা। সেই জায়গাতে আমরা গর্বিত এমন একজন কবিকে আমরা পেয়ে। যত পরেই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস। গাজীপুরের কালিয়াকৈরে তীব্র আকার ধারণ করেছে বিদ্যুৎ ও গ্যাস সংকট। এতে শিল্প কারখানা, সিএনজি পাম্প ও আবাসিক এলাকার গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘন ঘন লোডশেডিং এবং উৎপাদনের ব্যাঘাত ঘটায় ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় গত 1 মাস ধরে নেত্রকোনার AR খান পাঠান সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে জেলার হাজার হাজার সিএনজি চালক ও যানবাহন শ্রমিক চরম অর্থ সংকটে পড়েছেন। সারাদিনে 24 ঘন্টা 6 ঘন্টা থাকে, বিদ্যুতের জন্য অনেক সমস্যা। ফ্রিজের জিনিসপত্র নষ্ট, বাচ্চা কাচ্চাদের কষ্ট। পাম্পে এলে সিরিয়াল ধরে বসে থাকা লাগে, আর প্রেশার আছে বর্তমানে 90। গ্যাসের কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না, আমাদের ফ্যামিলি আছে। 1 মাসেরও বেশি সময় ধরে চলা গ্যাস সংকটের প্রভাব এখনো কাটেনি। গ্যাস না থাকায় রাজধানীর অনেক সিএনজি স্টেশন বন্ধ, আর যেগুলোতে সরবরাহ চালু রয়েছে সেগুলোর সামনে দীর্ঘ অপেক্ষার সারি। গ্যাসের চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না পরিবহন চালকরা। তাদের শঙ্কা, স্টেশন থেকে যে পরিমাণ গ্যাস মিলছে তা দিয়ে কর্মস্থলে পৌঁছানোই কঠিন হয়ে পড়ছে। এছাড়াও দীর্ঘ সময় স্টেশনের অপেক্ষা করতে গিয়ে দিনে গাড়ি চালানোর সময় কমে যাচ্ছে, ফলে কমে গেছে আয়ও, আর সেই কম আয়ের সরাসরি প্রভাব পড়ছে তাদের জীবনে। বরিশালের আঘইলঝাড়া থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত 60 জনকে শনাক্ত করেছে পুলিশ। এর মধ্যে এজাহারভুক্ত 43 জন এবং তদন্তে নতুন করে 17 জনের সম্পৃক্ততা মিলেছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 32 জনকে। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বরিশালের পুলিশ সুপারিনটেনডেন্ট জানান, গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গত 8 জুলাই মামলার চার্জশিটভুক্ত আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তারের পর অসুস্থতার জেরে হাসপাতালে তার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা চালানো হয়। এতে 4 পুলিশ সদস্য আহত ও থানায় ভাঙচুর চালানো হয়। খুব দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানানো হয়। গাজীপুর নগরের কোনাবাড়ির দেওয়ালিয়া বাড়ি এলাকায় গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, ভোর 5:30টার দিকে দেওয়ালিয়া বাড়ি এলাকায় বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এর মধ্যে আগুনের প্রায় 12টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি গোডাউন মালিকদের। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। RTV সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।